আমার প্রিয় সহপাঠীদের ও দাদা দিদিদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রিয় দেশ ভারতবর্ষে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আজ আমরা সকলে একত্রিত হয়েছি। এই দিনে আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণ করি। ১৯৪৭ সালের এই দিনে যারা ভারতকে একটি স্বাধীন জাতি হওয়ার পথ প্রশস্ত করেছিল, আজ সেই সাহসী যোদ্ধাদের স্মরণ করে আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করছি। আমরা আমাদের বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমরা আমাদের অনুষ্ঠান পর্ব শুরু করছি এবং তার জন্য আমরা আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর অরুণাভ ঘোষ ওনাকে বক্তব্য রাখার জন্য এখানে আসতে অনুরোধ জানানো হচ্ছে। আচ্ছা স্যার না, খুললে আবার সমস্যা হবে। যখন বক্তব্য দেবে তখন খুলে নেবে। আর একটা নিলে হতো, এই এটাকে এইভাবে ধরে রাখো তো, এইভাবে ধরে রাখবে। ইউটিউব লাইভ হচ্ছে। ঠিক আছে তো, লাইভ চলছে তো। এটা করে अरे भाई साहब Good afternoon. Hello. Good afternoon, student. উপস্থিত প্রভারানী ইনস্টিটিউট অফ এডুকেশনের সকল অধ্যাপক এবং অধ্যাপিকাবৃন্দ এবং উপস্থিত প্রভারানী ইনস্টিটিউট অফ এডুকেশনের বিএড এবং বিপিএড কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের আজ ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে তাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। কিছু অজানা কথা, কিছু সিকোয়েন্স, কিভাবে আমরা ভারতবর্ষ আজকে স্বাধীন হলো সেই সম্পর্কে দু চার কথা আমি হয়তো আপনাদের সামনে বলবো। তখন সালটি ছিল ১৯৪৭ সাল, ১৪ই আগস্ট, রাত ১২টা বাজতে জাস্ট কয়েক মিনিট বাকি। তখন জওহরলাল নেহরু তার বক্তৃতা শুরু করলেন একটা লাইন দিয়ে, At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. এরপর মধ্যরাতের ঘন্টা বাজলো, ভারতের মাটিতে শুরু হলো এক নতুন অধ্যায়। পরের দিন
15ই আগস্ট গণপরিষদের রাষ্ট্রীয় যাত্রা শুরু হলো। তারপর সারা ভারতবর্ষে উত্তোলিত হলো জাতীয় পতাকা। 1947 15 আগস্ট, প্রায় 200 বছর ধরে ব্রিটিশ শাসনের যে নীতি, সেই নীতি থেকে ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে উদ্ভূত হয়েছিল। এই পরাধীন ভারতকে স্বাধীনতা আনতে যেসব বিপ্লবীরা তাদের আত্মত্যাগ বা আত্মবলিদান দিয়েছিল, তাদের কথা কিন্তু ভুললে হবে না। তাদের মধ্যে অন্যতম ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, প্রীতিলতা ওয়ারিয়ার। এছাড়াও আরো অনেকে আছেন, তাদের নাম হয়তো ইতিহাসের পাতায় এখন লেখা হয়ে ওঠেনি। তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। 17 দশকে যখন ভারতবর্ষে ইংরেজরা এসেছিল, তখন ভারতবর্ষে শাসন ছিল মুঘল সাম্রাজ্য, এবং ইংরেজরা এসেছিল ব্যবসা করতে। কিন্তু তাদের প্রধান উদ্দেশ্য কি ছিল? ভারতীয় যে সম্পত্তি, সে সম্পত্তিকে লুট করা। তার জ্বলন্ত প্রমাণ পাওয়া যায় পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের পর। তারা সম্পূর্ণভাবে কিন্তু ভারতকে তারা আয়ত্তের মধ্যে নিয়ে এসেছিল, এবং এই ইংরেজদের ক্রমাগত অত্যাচার, অনাচার, তাদের পররাষ্ট্রনীতি যে বেড়াজাল, সেই বেড়াজালে ভারতীয় মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছিল। এমনকি যে জায়গায় ফাঁকা থাকতো, হয়তো যেখানে বাসযোগ্য নয় বা জমি জায়গা রয়েছে, মানুষ চাষবাস করছে, সেই জায়গা পর্যন্ত ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তার দখল করে নিতে শুরু করলো। তখন এর বিরুদ্ধে মঙ্গল পাণ্ডে কিন্তু প্রতিবাদ করেন, এবং তার নেতৃত্বে শুরু হয় সিপাহী বিদ্রোহ। শেষ পর্যন্ত কিন্তু মঙ্গল পাণ্ডের কিন্তু তার মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়েছিল। এরপর 1885 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু জন্ম হয়, যা থেকে ভারতবর্ষকে স্বাধীন করার যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু একটা প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্মের পর থেকে। এবং এই যে মুভমেন্ট, এই মুভমেন্টটা কিন্তু লর্ড কার্জন কিন্তু বুঝতে পেরেছিলেন যে মুভমেন্টটা কিন্তু একটা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে কি করতে হবে? তাহলে ছত্রভঙ্গ করতে হবে। কেন? তখন কিন্তু ভারতবর্ষ একটা রাষ্ট্র হিসাবে পরিগণিত ছিল। তখন কিন্তু ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ কিন্তু ছিল না। ইস্ট পাকিস্তান এবং কিন্তু আমাদের পাকিস্তান এই কিন্তু জন্ম হয়নি। তারা তখন কি করলো? যে বাংলাকে ভাগ করে দাও। বঙ্গভঙ্গ আন্দোলন, বঙ্গকে ভাগ করার জন্য সিদ্ধান্ত নিলেন লর্ড কার্জন। এই বঙ্গভঙ্গ আন্দোলনের কে বিরোধিতা করার জন্য রাস্তায় নামেন কারা? প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ। এবং শেষ পর্যন্ত কিন্তু তারা কি করেছিল? নিজেরা কিন্তু তারা আত্মবলিদান দিয়েছিল। 1911 অর্থাৎ 1911 সালে বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব কিন্তু তীব্র হয়ে উঠল। এটা দেখে কি করে বলল? যে কলকাতার যে রাজধানী, অর্থাৎ ভারতের রাজধানী কোথায় ছিল? কলকাতা ছিল। সেই কলকাতা থেকে রাজধানীকে সরিয়ে নিয়ে গেল দিল্লিতে।
কেন শরীরে যাতে ছত্রভঙ্গ করা যায়। এটা করতে গিয়ে দেখা গেল যে আরো বেশি আন্দোলন তীব্রতর হয়ে উঠল। তখন ব্রিটিশ সরকার কি করলো? রাওলাট আইন পাশ করল, অর্থাৎ গণহারে তাদেরকে গ্রেফতার করো। এবং দিনটি ছিল 13ই এপ্রিল। আমরা জানি যে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে ইংরেজ সরকার প্রায় 10 মিনিট ধরে হত্যালীলা চালায় এবং হাজার হাজার মানুষ কিন্তু মারা যায়। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অস্ত্র কেনার জন্য 1925 সাল তারা কাপড়ি নামে একটা জায়গা আছে ভারতবর্ষে, সেখানে ট্রেন থামিয়ে ইংরেজদের কাছ থেকে সমস্ত অস্ত্র লুট করল। উদ্দেশ্য কি ছিল? সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা ইংরেজদের বিরুদ্ধে। সেই যে অস্ত্রগুলো তারা লুট করল, সেই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কিন্তু পরবর্তীকালে নাম হলো কাকরি ষড়যন্ত্র। 1929 জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং ওই সালের 31শে ডিসেম্বর জওহরলাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর 1930 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস কিন্তু পালিত হয়। কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু এটাকে কিন্তু কখনো স্বীকার করেনি। এরপর কি করলেন? এরপর কংগ্রেসের যারা সমর্থক ছিল তারা তখন আইন অমান্য আন্দোলন শুরু করে। সেই আইন অমান্যকে না ঠেকাতে পেরে ব্রিটিশ সরকার কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করে এবং 1932 সালে জাতীয় কংগ্রেসের অন্যতম যে মুখ মহাত্মা গান্ধীকে তারা গ্রেফতার করলেন। এরপর শুরু হলো সত্যাগ্রহ আন্দোলন। ঠিক এই মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমন হয়। তিনি একটা জিনিস বুঝেছিলেন যে ভারতবর্ষকে যদি ইংরেজদের হাত থেকে স্বাধীনতা পেতে হয় বা এই স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, তাহলে একমাত্র হচ্ছে এদের সাথে যুদ্ধ করা, বহু রক্তকে বলিদান দিতে হবে। তা না হলে কিন্তু এই ইংরেজের পরাধীন থেকে আমরা মুক্তি পাবো না। তিনি কি করলেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করলেন। ঠিক তখনই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ঠিক ওই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দী হয়ে যান। তিনি বন্দী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সুকৌশলে ইংরেজদের চোখে ফাঁকি দিয়ে তিনি জাপানে পালিয়ে যান এবং সেখানে গিয়ে তিনি স্থাপন করেন আজাদ হিন্দ ফৌজ, যে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ সরকারকে নাজেহাল করে তুলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় ঘটে। এই জাপানের পরাজয় হওয়ার ফলে আজাদ হিন্দ ফৌজ দুর্বল হয়ে পড়ে। 1942 গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন এবং 9ই আগস্ট তাকে কিন্তু আবার গ্রেফতার করা হয়। তার ঠিক 4 বছর পর 1946 মোহাম্মদ আলী জিন্না তিনি কি করেন? তিনি ইংরেজদের সাথে একটা নেগোসিয়েশন করেন। কি করলেন? বা ইংরেজ সরকারের যে চাল, সেই চাল বুঝতে না পেরে তিনি কি করলেন? তাদের প্রস্তাবটাকে তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি সেই প্রস্তাবটা জনসম্মুখে রাখলেন। কি বললেন? আলাদা রাষ্ট্র চাই, অর্থাৎ আলাদা
রাষ্ট্র চাই, মুসলিম রাষ্ট্র চাই। কিন্তু কংগ্রেসের যারা সমর্থক ছিল তারা কিন্তু এটাকে কখনোই সমর্থন করেননি। তখনই শুরু হয়ে যায় কিন্তু ভারতবর্ষের মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা। এখন এই যে তাহলে কি হচ্ছে, 1946 সালে মোহাম্মদ আলী জিন্নাহ কি করলেন, আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব করলেন, ডাকলেন, এরপর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো। এই সাম্প্রদায়িক দাঙ্গাকে শান্ত করতে 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে কিন্তু ভারতকে স্বাধীন করতে কিন্তু বাধ্য হলো ইংরেজ সরকার। কিন্তু ইংরেজ সরকার তো চলে গেল 15 আগস্টের পর, কিন্তু তারা কি করে গেলেন যাওয়ার আগে? নিজেদের মধ্যে, ভারতবর্ষে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেশকে দুটো ভাগকে বিভক্ত করে চলে গেলেন। একটা হচ্ছে পাকিস্তান, আর হচ্ছে ভারত। আজকের এই মহত্বপূর্ণ দিনে দিল্লির লালকেল্লা থেকে শুরু করে স্কুল বলো, কলেজ বলো, বিশ্ববিদ্যালয় বলো এবং আরো অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু আজকে পতাকা আমরা উত্তোলন করেছি। যেখানে কিন্তু নেই আমাদের কোনো বর্ণ, যেখানে নেই কোনো ভাষার ভেদাভেদ, যেখানে নেই কোনো ধর্মের ভেদাভেদ। আমরা একটাই কথা জানি, আমরা ভারতবাসী। আজকের দিনে আমরা তাই শপথ গ্রহণ করে বলতে পারি যে আমাদের দেশের যে স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকার যে সম্মান রক্ষার্থে আমাদের সকলেই কিন্তু এগিয়ে আসা উচিত এবং প্রয়োজনে বাহ্যিক শক্তির বিরুদ্ধে আমাদেরকে একতা হয়ে লড়তে হবে এবং নিজেদের আত্মবলিদান দিতেও কিন্তু প্রস্তুত থাকতে হবে। তো সবাই ভালো থেকো, এই বলে আমি বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। লাইভ চলে চলুক না। অধ্যক্ষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। উনি ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন যে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদের স্বাধীনতার প্রেক্ষাপট, অর্থাৎ খুব সহজে যে আমরা স্বাধীনতা পাইনি তার জন্য প্রেক্ষাপটটা কী ছিল উনি সুন্দরভাবে আমাদের ওনার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন। এবার আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে আসি। আমরা একটা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এবার অনুষ্ঠান শুরু করছি। উদ্বোধনী সঙ্গীতের জন্য কিরণ স্যার, এম স্যার এবং আমি আমাদের একটা ক্ষুদ্র প্রয়াসই জাস্ট হলো, ভুল ত্রুটি তো অবশ্যই থাকবে, তার জন্য ক্ষমা প্রার্থী। আমরা একটু ক্ষুদ্র প্রচেষ্টা করছি এই মাত্র। স্যার আসুন, এই একটা মোবাইলে একটু খারাপ, এটা নিয়ে আর কি নিতে হবে। আমার মোবাইল আসতে হবে নিয়ে এসো, পরীক্ষা রেডি করো। আগে করা উচিত ছিল, সময়টা 2-1 মিনিট সময় চেয়ে নিয়েছি।
বলছি আমাদের মধ্যে আরেকজনের নাম আমরা বলতে মানে ক্ষমা প্রার্থী বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে উৎপল দাও আমাদের সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করছে। এটা আমাদের প্রথম দেখা, আমার অন্তত আসার পরে এটা প্রথম উৎপল দার পার্টিসিপেশন। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, শুরু করছি। তোমার নাতি ফোন করেছে, তোমার নাতি ফোন হৃদয়ে নাহি তো
ছবি তুলছি তো ভালো করে সব ছবিগুলো লাগবে তো পরে তোমাদের ছবিগুলো তুলছে তো ধন্যবাদ জানাচ্ছি স্যার ম্যাডামকে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। এবারে মঞ্চে ডেকে নেব আমাদের এক সহপাঠী তনুজাকে কবিতা আবৃত্তি করার জন্য। সুপ্রভাত। উপস্থিত সকলকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজ 15ই আগস্ট 78তম স্বাধীনতা দিবস। প্রায় 200 বছর ইংরেজদের দ্বারা চরম অত্যাচার ও নিপীড়নের শিকার হয়ে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। কিন্তু সত্যি কি আমরা স্বাধীন, নাকি পরাধীনতার শিকলে আজও বাধা রয়েছে? সেই সম্পর্কিত একটি কবিতা উপস্থাপন করতে চলেছি। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োই পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চড়ক চাটি, ওদের কাছে প্রশ্ন করবে, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাজে গোবর কুড়োই ধুয়েও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে, ওদের কাছে করি। ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মান? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরে জুতো, যে ছেলেটা ট্রেনের হকায় খাচ্ছে রোজি লোকের পুজো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারা লজেন্স খেয়ে, যাদের মুখে সূর্য ওঠা গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বোঝে চার তারাদের পড়াই রাখি, স্বাধীনতার মানে বোঝে বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সে করছে না পাখি। ধন্যবাদ। ধন্যবাদ তনুজাকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। এবারে বিপিএড এর পক্ষ থেকে বিকাশ স্যারকে মঞ্চে ডাকছি কিছু বক্তব্য রাখার জন্য। হ্যালো, হ্যালো সকলকে আজ এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আন্তরিক শ্রদ্ধা ও সকল ছাত্রছাত্রীদের জানাই ভালোবাসা। আজকের সত্যি আমরা এই স্বাধীন ভারতবর্ষে বসবাস করতে পেরে আমরা নিজেকে খুব গর্বিত মনে করি, কারণ সত্যি আমাদের আগে যদি আমরা ইতিহাসকে দেখি তাহলে দেখা যাবে
কতটাই আমরা পরাধীন ছিলাম। যদি এই আমাদের যারা মুনি ঋষিরা ছিল তাদের যদি অকৃত্রিম প্রচেষ্টা ছাড়া এই স্বাধীন না হতো, সত্যি আজকে আমরা এখানে দাঁড়িয়ে হয়তো আজকে আমরা এই স্বাধীনতা দিবসকে উপভোগ করতে পারতাম না। আমি আজকে এখানে উপস্থিত আমাদের মাননীয় প্রিন্সিপাল মহাশয় ডক্টর অরুণাভ ঘোষকে আমার পক্ষ থেকে আজকে স্বাধীনতা দিবসের আন্তরিক শ্রদ্ধা, তৎসহ এখানে উপস্থিত সমস্ত গুণী শিক্ষক শিক্ষিকা প্রত্যেককেই জানাই আমার স্বাধীনতা দিবসের শ্রদ্ধা ও ছাত্রছাত্রীদের ভালোবাসা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি, কারণ পরবর্তী অনেক বক্তা রয়েছে, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। সকলে ভালো থেকো, স্বাধীন ভারতবর্ষে সকলে উন্নত মনের মানুষ হও। ব্যাস। ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটি বক্তব্য রাখার জন্য। এবারে মানুষ স্যারকে দেখে নেব একটি কবিতা আবৃত্তি করার জন্য। আজ 15ই আগস্ট 2024, আজ স্বাধীনতা দিবস। প্রত্যেক বছরের ন্যায় আজকের দিনটি ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত বিদ্যালয়, ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, কলেজ থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটি স্থানে আজকে স্বাধীন ভারতের পতাকা উত্তোলিত হয়। আজ ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বপ্রথমে আমার রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার ডক্টর অরুণাভ ঘোষ মহাশয়কে আমার প্রণাম জানাই এবং শ্রদ্ধা জানাই। এছাড়াও অন্যান্য বিপিএড এবং বিএড বিভাগের গুণী অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদেরকে আমার শ্রদ্ধা জানাই এবং সমস্ত স্টুডেন্টদের আমি আমার পক্ষ থেকে ভালোবাসা জানাই। আজ স্বাধীনতা দিবসের শুভ সূচনায় আমি আমার লেখা একটা স্বরচিত কবিতা আবৃত্তি করে সবাইকে শোনাতে চাই। কবিতার নাম ভালোবাসার স্বাধীনতা। 200 বছরের ব্রিটিশ শাসকের নির্মম অত্যাচারে স্বাধীনতার তরে হয়েছিল বলিদান কত বিপ্লবী কারাগারে। দাসত্ব শৃঙ্খলের বেড়ি পায়ে পড়ে তাহারা পেয়েছিল বেত্রাঘাতের সাজা। তাহাদের রক্তে 15ই আগস্টে উড়ছে আজও স্বাধীন ভারতের ধ্বজা। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকিয়ার, বিনয় বাদল দীনেশ ইংরেজ শাসকদের হত্যা করে তাহারা স্বাধীন করেছে দেশ। লক্ষ্মীবাই, মাতঙ্গিনী আর কোটি কোটি নরনারী তাহাদের স্বাধীনতার জন্য মৃত্যুবরণ কবু কি ভুলিতে পারি? ক্ষুদিরাম বসুর আত্মবলিদান ভুলিব না কবু ভারতবাসী। কিংসফোর্ডকে মারতে গিয়েই শাস্তি হলো তাহার ফাঁসি। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে তিনি করেছেন মৃত্যুদান। দৃপ্ত কণ্ঠে গেয়েছিলেন সেদিন বন্দে মাতরম গান। তাই স্বাধীন ভারতের রঙিন নিশানে উঠছে যাহাদের উজ্জ্বল নাম। আজ স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে জানাই তাদের সশ্রদ্ধ প্রণাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।
ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটি কবিতা পাঠ করার জন্য। এবারে মঞ্চে রেখে নেব আমাদের এক সহপাঠী সহেলিকে কবিতা আবৃত্তি করার জন্য। সুপ্রভাত। আজকে ৭৮তম স্বাধীনতা দিবসে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কবিতাটি পাঠ করছি। পতাকার ৫ রং, কবি সুকান্ত আচার্য। বলতো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শোধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, ৩টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে ৫ রং আছে বলল সে মৃদু ভাষী। কথাটা শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন থেকে, বোঝাও কি করে ৫টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবু হচ্ছে ৪টে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনবে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো ৫টি। এবার তো ঠিক আছে? সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল। অশ্রু এলো নর নয়ন ভরে, শুকনো হলো মন। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন, পেরিয়ে গেছে ৭০টি বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? ধন্যবাদ সহেলিকে এত সুন্দর একটি কবিতা পাঠ করার জন্য। এবারে বিএড এর 4th সেমের স্টুডেন্টসদের জানাবো যে তারা মঞ্চে আসতে, তারা একটি গান পরিবেশন করে শোনাবে। আর একটা ওদের কাছে আমাদের একটা ফোন থেকে দিতে হবে। এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, লিঙ্কটা ওদেরকে শেয়ার করো। নেটটা কাজ করছে না, একদমই নেট কাজ করছে না। নাচ
সবাইকে একটু উপস্থিতি ক্ষমা করে দেবেন। আবু স্যার বেরিয়ে আসো, যাও যাও সৌরভ যাও। এবারে বিপিএড এর পক্ষ থেকে আবুল স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো, প্রত্যেককে গুড আফটারনুন। হ্যালো, প্রত্যেকে গুড আফটারনুন। প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা, হার্দিক শুভেচ্ছা। এখানে উপস্থিত আমাদের প্রোগ্রামের প্রিন্সিপাল ডক্টর অনুমোদন স্যার এবং আমাদের বিপিএডের বিকাশ স্যার, লাইব্রেরি ম্যাডাম, আরও অন্যান্য ম্যাডামরা নাম প্রত্যেকে জানি না, আমাদের বর্ষালী স্যার, পিওর স্যার, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রতি বছর শুধু এখানে নয়, আমি দেখেছি, আমি এটাকে জব করেছি বিএড ক্যাম্পাসে, ঔরঙ্গাবাদ এম কলেজে, কিষেন মাধ্যমিক ইংরেজি মিশনে 8 মাস, তো দেখেছি প্রত্যেক জায়গায় এই 15ই আগস্ট হয়। আমি আমারটা বলছি, আমি জানতাম না যে অনেকে টিচাররা কি করে, ওই দিনটাকে লক্ষ্য করে কি আসে না, যে কলেজ যাওয়া যাবে না কারণ টিচার্স ডে, সরি 15 আগস্ট যাবো না। কিন্তু আমার মনে হয় নিজে যে ওই দিনটাই মনে হয় বেশি বেশি করে আসতে হয়, কারণ যদি আমরা একত্রিত হয়ে এই প্রোগ্রামটাকে আগে এগিয়ে নিয়ে যাই তাহলে আমাদের প্রজন্ম শিখবে কি হবে। এই জন্য দেখবে হাই স্কুলে যে হয় না 15ই আগস্ট, বেশি বেশি কিন্তু ছাত্রদের আসতে হয়। হ্যালো, সেখানে তাদেরকে উৎসাহিত করা হয়। 15ই আগস্ট কেন করা হয় স্যার নিশ্চয় ডিসকাস করেছে, তার উদ্দেশ্য কি আমি সেই বিষয়ে যাব না। আমি শুধু এইটুকু বলবো যে 78তম স্বাধীনতা দিবসে যারা এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, যাদের মায়ের কোল খালি হয়েছে স্বাধীনতার জন্য, তারা যেখানেই থাকুক না কেন তাদের আত্মার শান্তি কামনা করি। কারণ তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া আমরা কিন্তু আজকে এখানে আসতে পারতাম না। আমরা দেখতে পাই পার্শ্ববর্তী এলাকায় যে কান্ট্রিগুলো ঘটনা ঘটছে, দিন রাত্রি তো অশান্তি জায়গায় যাচ্ছে, সেখানে কোনো ডেমোক্রেসি নেই।
আমাদের কলকাতার বুকে বিভিন্ন ঘটনা ঘটছে, এই ইদানিং ঘটনা ঘটছে, কোনো ই নেই। তার মানে হচ্ছে কি, আমরা স্বাধীনতা করি, কিন্তু তার যে কি থিম, তার যে অবজেক্টিভ আমরা কিন্তু জানি না। এই জন্য এই দিনটাকে বেশি বেশি আমাদের আসতে হয়। এই দিন, আর আমাদের প্রত্যেকে অবগত, হাতে সব ইন্টারনেট ফোন আছে, আমরা জানি ওর উদ্দেশ্য কি, অবজেক্টিভ কেন করা হয়, মোটো কি, সেসব আমাদের প্রত্যেকে জানা উচিত। তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, এইটুকু বলবো, আমাদের এই ফেস্টিভ্যাল ভবিষ্যতে যাতে আরো আমরা ভালো করে করতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখবো। ব্যাস, এইগুলো আমি বক্তব্য। ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটি বক্তব্য রাখার জন্য। এবারে বিপিএড এর পক্ষ থেকে নৃত্য প্রদর্শনের জন্য অনুরোধ জানাচ্ছি। চেয়ারটা নামিয়ে দাও, চেয়ারগুলো নামিয়ে দাও। এই আকাশ
এবারে মঞ্চে ডেকে নেব আমাদের অলৌকিক স্যারকে এই সঙ্গীত পরিবেশন করার জন্য। বিদ্যাসাগরের মূর্তিতে নমস্কার। মঞ্চে উপবিষ্ট প্রধান অধ্যক্ষ মহাশয়, আমার সহকর্মী এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের, আজকে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন থাকল। আমি একটা গানের এক ছত্র গাওয়ার চেষ্টা করছি, দেখি পারি কিনা, ভুল হলে মাফ করবেন। অতুল প্রসাদের গান। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মণি উদিবে আবার, পুরাতন এ পুরবে। আজও গিরিরাজ রয়েছে প্রহরী, ধীরি তিন দিক নাচিছে লহরী, যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর প্রতি গুহাবন, প্রতি জনপদ তীর্থ অগুণন, কহিছে গৌরব কাহিনী। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। নমস্কার। ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটি সঙ্গীত পরিচালনা করার জন্য। এবারে মঞ্চে ডেকে নেব মৌমিতা ম্যামকে একটি কবিতা আবৃত্তি করার জন্য।
মমিতা লাইভ হচ্ছে কিন্তু, লাইভ ভিডিও হচ্ছে কিন্তু, হ্যাঁ সব পুরো প্রোগ্রামে লাইভ ভিডিও চলছে, ফুল প্রোগ্রামে লাইভ চলছে। নমস্কার, লাইভ হচ্ছে। আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস, কিন্তু এই যে স্বাধীনতা দিবস এইবারে বলা যেতে পারে একটা আনহ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, কারণ একটি ঘটনা ঘটে গেছে কলকাতার বুকে, যার জন্য আমরা 14ই আগস্ট কালকে রাত্রেবেলা সমস্ত জায়গায় জনসমুদ্র দেখেছি, আন্দোলন। আমরা সবাই চাইব অপরাধীদের শাস্তি হোক, তাই আজকের এই দিনে স্বাধীনতার কবিতা না বলে একটি সম্পূর্ণ নারীবাদী কবিতা এবং নারীর সাথে ঘটিত যে অত্যাচার সেই সম্পর্কিত একটি কবিতা পাঠ করার চেষ্টা করব। কবিতাটির নাম বিকর্ণ। এটি সম্পূর্ণভাবে মহাভারতের একটি প্রেক্ষাপটে লেখা এবং এটি সম্পূর্ণভাবে সেই আদি পাপ যেটি ঘটে চলেছে এবং এখনো বর্তমানে ঘটে যাচ্ছে সেই সম্পর্কে কবিতা। কবিতাটি লিখেছে আর্যতীর্থ। শুরু করছি আমার কবিতা। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে ৫ জন। দুর্যোধনের নগ্ন অরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্তচেঁচান বৌমা তার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনেই তাবুত আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপনীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল সকমি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নয় কেউ কাটালো, ১০০ ভাইয়ের একজনা, তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যত গৃহে কারেন্নিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হয় একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই, মহাবলী পাণ্ডবেরও গলায় তখন শেষুর নেই। রাজা যখন নীরব থেকে সায় দিয়ে যায় নির্যাতনে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গে শুধু চোখের জল। পোষ্য চেবাই, পোষ্যভাবে জাবলা চেবাই, অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। নমস্কার। এবারে মঞ্চে রেখে দিচ্ছি আমাদের এক বন্ধু অপূর্বকে তার বক্তব্য রাখার জন্য। উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে
শুরু করছি স্বাধীনতা দিবসের সংক্ষিপ্ত বক্তব্য। যাদের রক্ত দিয়ে লেখা ভারতবর্ষের নাম, তাদের সকলকে জানাই আমার প্রণাম। উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা, আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত। আজকে 15ই আগস্ট 2024 সাল। আজ আমরা ভারতের 78তম স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য সবাই একত্রিত হয়েছি। প্রথমে আপনাদের সবাইকে জানাই ভারতীয় স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনে কিছু বলার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। 1947 সালে 15ই আগস্ট ভারতের ব্রিটিশ রাজশক্তি কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ। 15ই আগস্ট দিনটি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। এই দিনটি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের এবং ভারত মাতার সকল বীর বিপ্লবী সন্তানের কথা স্মরণ করিয়ে দেয়, যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতা এনে দিয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে আমাদের আজকের স্বাধীনতা। এই দিনে সারা ভারতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধরনের মানুষ একত্রিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করে। আসুন আমরা অঙ্গীকার করি, আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তোলার। আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত। তাই স্বাধীনতার আলো সর্বত্র ছড়িয়ে পড়ুক, আমাদের প্রিয় ভারত সর্বদা মুক্ত থাকুক। তাই সুকান্ত ভট্টাচার্যের ভাষায় চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। ধন্যবাদ অপূর্বকে এত সুন্দর বক্তব্য রাখার জন্য। এবারে মঞ্চে রেখে নেব মূর সেলিম স্যারকে। স্বাধীনতার মধ্যরাতে রাত দখলের মেয়েরা স্যার স্বরচিত কবিতা পাঠ করার জন্য। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের সামনে উপস্থিত আমার সহকর্মী এবং বিপিএড এবং বিএড এর সকল ছাত্রছাত্রী, আজকে 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি স্বাধীনতা সম্পর্কে কিছু একটা বলবো। স্বাধীনতা সত্যি কি আমরা স্বাধীনতা পেয়েছি? আমাদের নারীরা কি সত্যি স্বাধীনতা পেয়েছে? গতকালকে তার দুর্দান্ত প্রমাণ আমরা দেখেছি রাত্রি 12টা। যেমন 1947 সালে 14ই আগস্টের ঠিক রাত্রে যেরকম হয়েছিল, গতকাল রাত্রে ঠিক সেরকমই হয়েছিল। তাই তার পরিপ্রেক্ষিতে আমি একটা ছোট্ট কবিতা লিখেছি, সেটা পাঠ করব। কবিতার নাম দিয়েছি স্বাধীনতার মধ্যরাতে রাত দখলের মেয়েরা। কোনো দোষই ছিল না তার, কোনো দোষই ছিল না তোমার, তুমি যে ছিলে আরজি করে। তারা তোমায় দেয়নি বাঁচতে ধর্ষণ করার পরে। তিলোত্তমার মতো আর আসবে যে কার নাম? জেগে ওঠো বীর বাঙালি, ধর্ষকদের দাও রুখে। ডাক্তারদের রক্ষা করতে সাহস জাগাও বুকে, নইলে ওরা ছাড়বে না আর শিশু বৃদ্ধ মাকে। স্বাধীনতার মধ্যপথে নেমে দেখলো পদ্মফুল, কাকদ্বীপ থেকে কোচবিহার বঙ্গ নারী সকল। মোমবাতি আর মাসাল হাতে থাকবে না নারী আর কমল। লক্ষ্য স্বরে লক্ষ্য স্লোগান, জাস্টিস ফর আরজি কর। হাজারো কণ্ঠে হাজারো গর্জন, থাকবে না আর কমল স্বর। শত ধর্ষকের শত প্রেম, রইবে না আর আরজি করে। ধন্যবাদ। वीडियो क्या जाए
ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটি কবিতা পাঠ করার জন্য। এবারে ম্যাম স্যারকে এবার আমাদের অধ্যক্ষ মহাশয় পরে যাবে। ম্যাম একটা বক্তব্য দিয়ে দেবো, বক্তব্য শ্রীরামের। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বন্ধু শ্রীরামকে তার বক্তব্য রাখার জন্য, সরি একটা কবিতা রাখার জন্য। এখানে উপস্থিত সকল বন্ধু বান্ধব, স্যার এবং সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে আমি আমার একটা কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কবিতার নাম আমার দেশ। এ আকাশ, এ দিগন্ত, এ মাঠ, সবুজ স্বপ্নের ছোঁয়া মাটি, সহস্র বছর ধরে জানি একে আমি পরিবার, জানি এ আমার দেশ, ঐতিহ্য দিয়ে ঘেরা, এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা। যদিও দলিত দেশ, তবু মুক্তির কথা কয় কানে কানে, যুগ যুগ আমরা বেঁচে থাকি এ মাটির খবর নিয়ে। কে চাষি কেটেছে ধান, এখনো আমার মধ্যে ভেসে আছে তাদের খবর। অদৃশ্য তাদের স্বপ্নের সমাচ্ছন্ন এদেশের ঝুলি, মাটিতে তাদের স্পর্শ, আমরা তাদের কেমনে কমি। আমার সম্মুখে ক্ষেত, এ প্রান্তর উদয়স্ত মাটি, ভালোবাসি এ দিগন্ত, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি। এখানে রক্তের দাগ রেখে গেছে চেঙ্গিস তৈমুর, সে চিহ্ন মুছে দিত কত উচ্চস্ববাদের খুর। কত যুদ্ধ হয়ে গেছে, কত রাজ্য হয়েছে উজাড়, উর্বর করেছে মাটি কত দিক বিজয়ীর ঘর। তবুও অজ শতাব্দী গঠিত হিন্দুস্থান, এই মধ্যে আমাদের বিচলিত স্বপ্নের সন্ধান। অজন্ম দেখেছি আমি নতুন এক চোখে আমার বিশাল দেশ অসমুদ্র ভারতবর্ষকে। নমস্কার। ধন্যবাদ শ্রীরামকে একটি কবিতা পাঠ করার জন্য। এবারে মঞ্চে ডেকে নেব কিরণ স্যারকে একটি গান পরিবেশন করার জন্য। স্যার হঠাৎ করে হয়ে গেছে, আপনি আমাদের অনুষ্ঠান ছোট হলেও কিন্তু বেশ ভালো হচ্ছে। আমাদের তৃষ্ণা ম্যাডামকে ডেকে নেবে গানের জন্য। তৃষ্ণা ম্যাডাম শুধু লাস্টের দিকে দেবে, একটা গান করবে। দেখো তোমাদের যা ইচ্ছা। গান বলতে একটা ছোট্ট 4 লাইনের আমার চার লাইনের একটা আমার মা গানটা করতো আর কি, সেখান থেকে শোনা লিরিক্স পাওয়া যায় না হয়তো। 15ই আগস্ট পূর্ণ প্রভাতে ছুটে এসো সব পতাকা হাতে, ভুলি ভেদাভেদ তব স্বাধীন ভারতে গাহিব জয়। নেতাজি করিয়া স্মরণ সকলে মোরা হব এক মন, গড়ে তুলিব সোনার ভারত, অবাক মানিবে সারা জগৎ। এটুকুই গান। ধন্যবাদ কিরণ স্যারকে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। এবারে মঞ্চে ডেকে নেব আমাদের অধ্যক্ষ মহাশয় স্যারকে একটি কবিতা পাঠ করার জন্য।
শুরু হয়েছে ভিডিও? আচ্ছা, আজ আমরা সবাই ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছি। অর্থাৎ ধরে নেওয়া যায় যে আজ থেকে প্রায় ৭৭ বছর আগে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। কিন্তু দীর্ঘ ৭৮ বছর কেটে যাওয়ার পরেও আজও আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক হিংসা, অরাজকতা, নারীদের উপর অকথ্য অত্যাচার এবং খুব সাম্প্রতিক ঘটে যাওয়া একটা অপ্রীতিকর জঘন্য একটা ঘটনা। এই সব কিছু মাথায় রেখে, অর্থাৎ বর্তমান পরিস্থিতি, সব ঘটনাগুলোকে যদি একটা সূত্রে গাঁথা যায়, সেই একটা সূত্রে গেঁথে একজন আধুনিক কবি শুভ দাশগুপ্ত তিনি একটা কবিতা লিখেছিলেন। কবিতাটির নাম হচ্ছে বাঁশি। আমি তোমাদের সামনে সেই কবিতাটা একটু পড়ে বা আবৃত্তি করে শোনাচ্ছি। আমার কলেজের বন্ধু সত্য দারুণ বাঁশি বাজাত। উত্তাল সেই সত্তরের কোণেই এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় সত্য খুন হয়ে গেল। বাঁশি বাজানোর সাথে সাথে সত্য রাজনীতিও করত। আমি কিছু করতাম না, পারতাম না, শুধু মন দিয়ে পড়াশোনাটা করতাম। সত্য পড়াশোনাতেও অসম্ভব ভালো ছিল। তার পাশাপাশি সত্য বাঁশি বাজাতে পারত। অদ্ভুত এক স্বপ্নের মতো সুর শোনাতো আমাদের। ওর বাঁশি আমাকে খুব টানত। সেই সত্য খুন হয়ে গেল। খবর পেয়েও গলা কাটা সত্যের লাশ আমি দেখতে যাইনি, যেতে পারিনি। কিন্তু তারপর থেকে ঘুম ভেঙে যাওয়া কত রাতে যে আমি সত্যের বাঁশি শুনতে পেয়েছি। সত্য বলতো, মামা কাকা না থাকলে এদেশে চাকরি হয় না, সব সারা খালি স্বজন পোষণ। কলেজ জীবন শেষ হওয়ার পর আমার মামার দৌলতে আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম। যথাসময়ে আমার বিয়ে হলো। বন্ধুরা বরযাত্রী হয়ে এলো, সঙ্গে গেল। খুব হইচই আনন্দ হলো। শীতের বিয়ে, খাওয়া দাওয়া হলো জগৎ। বৌভাতের দিন সুপর্ণা এসেছিল। সুপর্ণার সাথে সত্যের প্রেম ছিল। কলেজ জীবনে ওদের প্রেম আমাদের আলোচনা আর ঈর্ষার বিষয় ছিল। সুপর্ণা একটা সাদা শাড়ি পরে এসেছিল। শীতের সেই সন্ধ্যায় তার গায়ে শাল বা কার্ডিগান ছিল না, কাঁধে ছিল ছোলা ব্যাগ। এক সময় যা সত্যের চওড়া কাঁধে চলত। কলেজে পড়ার সময় একদিন জলপাইগুড়িতে সত্যের বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম। মনে আছে ওর মা কত কি রান্না করে খাইয়েছিল। আমার মা ছিল না। সত্যের মাকে মা বলে ডাকতে খুব ইচ্ছে হচ্ছিল। কি শান্ত, কি নির্বিঘ্ন, কি স্নেহময়ী মাতা। সত্য মারা যাবার পর আমি আর কখনো জলপাইগুড়িতে যাইনি, খোঁজও নিইনি। একমাত্র সন্তানের মৃত্যুর পর বিধবা সেই স্বল্পবিত্ত মহিলার দিন কাটলই বা কেমন করে। এখন আমি ভালো চাকরি পেয়ে ভালো পদে আসি, নিজের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। সত্য রাজনীতি বন্ধু যারা, তাদের অনেককেও দেখেছি পরে চাকরি পেতে, তারা প্রতিষ্ঠিত হয়েছে। তাদের পতাকা রং লেগেছে তাদের গালে। আজকাল আমি কবিতাটা খুব ভালো লিখি, লোকে বেশ প্রশংসা করে।
বইটই ছাপা হয়েছে, নামডাকও হয়েছে। আমি এখন যাকে বলে ওই একই সেলিব্রিটি। আর কি, আমার বউয়ের গয়না আর শাড়ি যাকে বলে পশ্চিম ঈর্ষা, ওনার্স প্রাইজ। আমার ছেলে নামি ইংরেজি স্কুলে পড়ে, উজ্জ্বল ছাত্র। ওর মায়ের ইচ্ছে ওকে বিদেশে পাঠাবে উচ্চশিক্ষার জন্য। আমি বলি দেখা যাক, সবই তো ভগবানের ইচ্ছে। একদিন তখন শ্রাবণ মাস, সারা দুপুর একটানা বৃষ্টি হচ্ছে। সেদিন আমার ছুটি ছিল। বিছানায় শুয়ে শুয়ে ঘুম এসে যাচ্ছে, যাকে বলে দিবানিদ্রা। সেই আলো ঘুমে আমি সত্যকে দেখতে পেলাম। ভীষণ বৃষ্টি পড়ছে, ঝাপসা হয়ে গেছে চারিদিক। সত্য একটা উঁচু পাঁচিলের ওপরে বসে বাঁশি বাজাচ্ছে। সেই সুর, সেই ভীষণ চেনা, বহুবার শোনা স্বপ্নের মতো একটা সুর। বৃষ্টিতে সত্য ভিজে যাচ্ছে, তবু সে বাঁশি বাজিয়েই যাচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা দারুণ জোরে শব্দ হলো। দেখলাম একটা লোক খুব কাছ থেকে সত্যকে গুলি করলো। সত্যের বুকটা ফুটো হয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো। সত্য কিন্তু হাসছিল আর বাঁশিও বাজাচ্ছিল। বৃষ্টির শব্দকে ছাপিয়ে সত্যের বাঁশি, রক্তের প্রচন্ড স্রোতকে ছাপিয়ে সত্যের বাঁশি। আমার ঘুম ভেঙে গেল। কিন্তু কি আশ্চর্য, কে কে বাজাচ্ছে বাঁশি? ওই তো স্পষ্ট শুনতে পাচ্ছি। কে কে বাজাচ্ছে বাঁশি? আমি চিৎকার করে উঠলাম। ছুটে এসে ঢুকলো আমার স্ত্রী। এ কি, অমন চেঁচাচ্ছ কেন? কে বাজালো বাঁশি? কে আবার? আমাদের ভুবন। ভুবন ভুবন আমার ছেলে। আমার মাথায় হঠাৎ রক্ত চলে গেল। বললাম, না, ও বাঁশি বাজাবে না, ওকে বারণ করো, ওকে বারণ করো। বলতে বলতে আমি যেমন কেমন খেপে উঠলাম। তখন ভুবন এসে আমার সামনে দাঁড়িয়েছে, ওর হাতে বাঁশি। অবাক হয়েও আমায় দেখছে। আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। ছেলে হাত ধুতে ধরে বললাম, না বাবা, বাঁশি বাজাস না। তুই সেতার শেখ, সরব শেখ, বাঁশি নয়। বাঁশি বাজালে ভারতবর্ষে তাদের গলা কেটে নেওয়া হয়। বলতে বলতে আমার গলার স্বর কান্নায় বুঝে এলো। আমার একমাত্র সন্তান অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল, তার চোখে সংজ্ঞাহীন প্রশ্ন। নমস্কার। ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। এবার মঞ্চে ডেকে নেব তৃষ্ণা ম্যামকে একটি গান পরিবেশন করার জন্য। কি বলবো বুঝতে পারছি না, দুম করে ডাকছে এরকম ভাবে। যা পারছি দু এক লাইন গাইছি, না পারছি বোধ ত্রুটি মার্জনীয় আমি জানি না, যা মনে আছে দু এক লাইন চেষ্টা করছি। ওই জন্য বক্তব্য আর আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে।
ছোঁয়াও প্রাণে আমার এই দেহখানি তুলে ধরো তোমার এই দেবালয় প্রদীপ করো আমার এই দেহখানি তুলে ধরো তোমার এই দেবালয় প্রদীপ করো নিশিরে আলোক শিখা জ্বলুক প্রাণে নিশিরে আলোক শিখা জ্বলুক প্রাণে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। সবার শেষে এখানে জাতীয় সঙ্গীত হবে একটা। ধন্যবাদ জানাই। জাতীয় সঙ্গীতের পর কি সমাপ্তি করবে? হ্যাঁ, না না, আবার কি করবে? এই বাবু, সমাপ্তি ঘোষণা কখন হবে? জাতীয় সঙ্গীতের পর না আগে? আর হবে না? হ্যাঁ, তাহলে সেটা কি সমাপ্তি ঘোষণার পরে না আগে হবে? আচ্ছা, সমাপ্তি সঙ্গীত করবে, তাই তো? হ্যাঁ, করো। এবারে মঞ্চে রেখে নিচ্ছি বিপিএড এর স্টুডেন্টসদের সঙ্গীত পরিবেশন করার জন্য। একবার হতে দরকার নেই তো? ঠিক আছে। কি এখানে দিয়ে দিতে পারে? উপস্থিত সকল প্রধান শিক্ষক মহাশয় এবং শিক্ষক এবং শিক্ষাবৃন্দদের এবং সকল ছাত্রছাত্রীদের এবং আমাদের ভাই বোনদের এবং সকল দেশবাসীদের জানাই স্বাধীনতা দিবসের ৭৮তম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক আছে, আমরা একটা সঙ্গীত পরিচালনা করব। ধান্যে পুষ্পে ভরা আমাদের ওই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, পশ্চিম স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো
গুড আফটারনুন। তো আজকে আমরা ৭৮তম স্বাধীনতা দিবসের উপলক্ষে একত্রিত হয়েছিলাম, যে দীর্ঘ ২০০ বছর পর আমরা যে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছিলাম, সেই স্বাধীনতা দিবসকে আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য এবং সেটাকে অনুভব করার জন্য প্রভায়ানী ইনস্টিটিউট অফ এডুকেশন একটি ছোট্ট প্রোগ্রামের আয়োজন করেছিল। সেই আয়োজনে অংশগ্রহণ করেছিল এই কলেজেরই অধ্যাপক এবং অধ্যাপিকাবৃন্দ এবং কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। তাদের সুন্দর প্রোগ্রাম, তাদের সুন্দর পরিচালনা, তাদের সুন্দর পার্টিসিপেশন, এমনকি অধ্যাপক এবং অধ্যাপিকাদের সক্রিয় অংশগ্রহণ আজকের দিনটাকে সত্যি মুগ্ধ করেছে। এবং আমরা সর্বশেষে বুঝতে পারলাম যে আমাদের শুধুমাত্র স্বাধীনতা পেয়েছি এটা নয়, সমাজকে, আমাদের নিজেদেরকেও একটা সংস্কারমুক্ত, কুসংস্কারমুক্ত ভারতবর্ষকে তৈরি করতে হবে সেই প্রতিশ্রুতি নিয়ে, এবং কোনো বিদেশি শক্তির হাত থেকে যাতে ভারতকে আমরা মুক্ত করতে পারি সেই জন্য সর্বদা প্রস্তুত হয়ে আমরা এগিয়ে যাব। এবং আগামী দিনগুলো আমরা বিভিন্ন প্রোগ্রামগুলোকে অনুষ্ঠিত করব, যাতে ভারতবর্ষের অখণ্ডতাকে, একাত্মতাকে, ধর্ম বৈষম্যতাকে যাতে আঁকড়ে বজায় রাখতে পারি। এই বলে আজকের যে সুন্দর অনুষ্ঠানের সমাপ্তি, অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই তোমরা ভালো থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আচ্ছা, সমস্ত টিচারদের এবং ছাত্রদের বলছি, তোমাদের জন্য একটু ছোট্ট অল্প একটু আহারের ব্যবস্থা আছে, তা আপনারা একটু আহার করে যাবেন, ঠিক আছে? কেউ যাবেন না, সবাই একটু অল্প বিস্তর একটু আহার করে যাবেন। আর আরেকটা কথা উদ্দেশ্য বলে দিচ্ছি ছাত্রছাত্রীদের, যেটা আমাদের এখানে বিএড টিচাররা রয়েছে তাদের সামনেই বলে দিচ্ছি, যেটা আমার হয়তো আজকের দিনে বলাটা ঠিক হবে না, তাও একবার বলে দিতে হচ্ছে যে তোমাদেরকে কিন্তু অ্যাক্টিভলি কলেজে এসে পার্টিসিপেট করতে হবে এবং অ্যাক্টিভলি এসে কিন্তু ক্লাসটা করতে হবে এবং টাইমলি কিন্তু কলেজে আসতে হবে। আজকে প্রোগ্রাম হয়েছে বলে আগামীকাল ছুটি তা কিন্তু মানে না, এটা মেনে নেওয়া কিন্তু, বা এই ধারণা যেন কারোর মধ্যে না আসে। ক্লাসটা কিন্তু রেগুলার করতে হবে এবং তোমাদের ভালো করে জানো এখন কিন্তু টোটাল কিন্তু অ্যাটেন্ডেন্স কিন্তু তোমাকে পাঠাতে হচ্ছে। তো আশা করবো যাতে তোমাদের সাথে ইন ফিউচারে বা ভবিষ্যতে একটা কোনো মনোমালিন্য জায়গায় বা তোমাদের উপর যাতে কোনো চাপ সৃষ্টি না হয়, সেটা আমি বারবার করে বলে দিচ্ছি। তোমরা কিন্তু সেটাকে মাথায় রেখে কলেজে ক্লাস করো নিয়মিত। যাদের একান্ত সমস্যা তারা আমাকে পার্সোনালি জানাবে, আমি সেটা বিবেচনা করব। কিন্তু কলেজ কামাই করলে কিন্তু কলেজকে ইনফর্ম করতে হবে যে আমি যেতে পারছি না, ঠিক আছে?